প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন স্বপ্নিল নিবেদিত করোনাকাল অনুষ্ঠানে। আপনারা তো জানেন আমরা একটা ভয়াল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সারা বিশ্বই ভয়াল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য হিমশিম খেতে হচ্ছে সবগুলোকে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তো আমরা আজকে আলোচনা করব যে এই বাংলাদেশে করোনার আক্রান্তের পরিস্থিতি কি এবং আমরা কি করছি, কি করা দরকার, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে অনলাইনে যুক্ত হয়েছেন সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। সেই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আব্দুস সবুর। আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমরা শুরু করব আমাদের পরিকল্পনা মন্ত্রী আপনাকে দিয়ে। যে পরিস্থিতি যাচ্ছে, আমাদের লকডাউন বাড়ানো হয়েছে আর কিছু কিছু বিষয় শিথিল করা হয়েছে, কিন্তু দেশের যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর বাঁচার জন্য সরকারের আর কি ধরনের পরিকল্পনা আপনারা নিয়েছেন? কিছু কিছু পরিকল্পনার কথা আমরা জানি, নতুন কি পরিকল্পনাগুলো আপনারা নিচ্ছেন যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ। এই যে শিথিল আপনি বললেন যে কিছু কিছু ক্ষেত্রে করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে বললেন যে নিম্ন আয়ের মানুষ নিয়ে চিন্তা এবং তাদের কথা চিন্তা করে, আসলে এক্স্যাক্টলি তাই। নিম্ন আয়ের মানুষ, ইনফর্মাল সেক্টরে যারা লক্ষ কোটি কাজ করেন, প্রায় 2 কোটি কথা বলা হয় বিভিন্নভাবে, সঠিক সংখ্যা যেন সেলিম রায়হানরা ভালো বলতে পারবেন। উনাদের কথা চিন্তা করে কিন্তু একটু ইজ আপ শুরু হলো, এখন থেকে শুরু হয়েছে নিচের দিক থেকে, ইকোনমির আউটার এজ থেকে, যেখানে স্মল ইউনিটস গুলা অপারেট করে, সিঙ্গেল ইউনিট, ফ্যামিলি ইউনিট ইত্যাদি ইত্যাদি। আমরা একা নই, আমার ধারণা যতদূর জানি অন্যান্য দেশেও, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে ইজিং আপ শুরু হয়েছে একই সঙ্গে বেশ বড় সড় ভাবে, এবং আমাদের এশীয় অঞ্চলেও, ভারতেও আমাদের প্রতিবেশী, সেখানেও কিছু ইজিং আপ হচ্ছে। তো এইটা আমাদের মেইন টার্গেট, আমাদের নিম্ন আয়ের মানুষ স্বাভাবিকভাবেই। এখন এর জন্য কি কি পরিকল্পনা তো প্রথম তো অবশ্যই ছিল আমাদের প্রথম স্টেজে যেটা হয় এমার্জেন্সি সাপোর্ট মেজার, এটাকে প্রতিরোধ করা, একটু ঠেকা দেওয়ার জন্য যা যা করা দরকার। এই জন্য আপনি দেখলেন যে আমাদের সরকার প্রধান অতি দ্রুত, আমার জানার মতে অন্যান্য দেশ যারা ইনভলভ, দ্রুততম সময়ের মধ্যে বড় প্যাকেজ নিয়ে আসলেন, প্রায় লক্ষাধিক কোটি টাকার মতো বিভিন্ন খাতে পরিষ্কারভাবে তিনি ঘোষণা দিলেন সহায়তা দিবেন। সেখানে শিল্প খাত আছে, ক্ষুদ্র শিল্প খাত আছে, কুটির শিল্প খাত আছে, কৃষি খাত আছে, এমনকি সম্পূর্ণ যারা একদম নিম্ন আয়ের মানুষ, যাদের কোনো সুনির্দিষ্ট রেজিস্টার্ড সংঘবদ্ধ কোনো পেশায় নেই, তারা লাইক গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন অথবা অন্যান্যের মতো, লাইক ইভেন কৃষিতেও যারা কোটি কোটি মানুষ কাজ করেন, তাদের একটা ঘর বাড়ি আছে, মাঠ আছে, সুনির্দিষ্ট গ্রাম আছে, বা বরগাছা শোনা যাই হোক। কিন্তু কিছু লোক আছে যারা রিক্সা চালান, ভ্যান গাড়ি চালান, মাথায় করে বিক্রি করেন এটা সেটা, সিঙ্গেল পার্সন অপারেশন যেগুলা, অথবা একটা ছোট চায়ের দোকান দেন, কিছু চা সিঙ্গারা বিক্রি করেন। এই ধরনের ভেরি ইম্পর্টেন্ট ইউনিটস গুলাকে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ তারা দিন আনে দিন খায়। এইটাই তো প্রথম আমাদের যেটা সরকার যে প্রথম স্ট্র্যাটেজি ছিল, এদের কাছে পৌঁছানো। তবে আমাদের সৌভাগ্য কি দুর্ভাগ্য আমি জানি না, আমাদের সৌভাগ্য হলে যাই বলবো, নিম্ন আয়ের মানুষের জন্য আমাদের গত কয়েক বছরে মোটামুটি একটা গ্রহণযোগ্য সিস্টেম আমরা গড়ে তুলতে পেরেছিলাম। ওই যে আমরা নিরাপত্তা বলে, যেটাকে বলে সামাজিক নিরাপত্তা বলে, একটা ছোট পরিমাণে আর্থিক সহায়তা আমরা দান করি বেশ মানুষকে, এই দেশের নিম্ন আয়ের মানুষকে। পরিমাণটা হয়তো 500 টাকা বা 700 টাকা কোনো কোনো ক্ষেত্রে, এর বেশি নয়, কিন্তু প্রচুর মানুষকে আমরা দিয়ে আসছিলাম। এখন যেটা হলো, এই যারা বড় বড় মেট্রো শহরে বা মিউনিসিপ্যালিটিতে ঘর থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের বাপদাদার ভিটা ছেড়ে এসছেন এই সকল জায়গায় কাজ করতে, তারাই কিন্তু ছিল। তাদের জন্য আমাদের চিন্তা ছিল, আমরা মনে করছিলাম, এবং তাই হয়েছে। তারা যখন দেখা গেল যে এটা বাড়ছে সময়টা, তারা তাদের মূল জায়গায় চলে গেছেন। মূল জায়গায় যাওয়ার পরে একটা লাভ হয়েছে, আমাদের যে স্থানীয় সরকারের যে আমাদের কাঠামোটা আছে, উপজেলা, ইউনিয়ন, এমনকি ওয়ার্ড, একদম পরিচ্ছন্ন পরিষ্কার আমাদের তালিকাভুক্ত আমাদের লোকজন আছেন।
ওখানে গিয়ে উনি উনার ঠিকানা যেখানে ছিল ওখানে উনি জয়েন করেছেন, এবং ওখানে যে সকল রিলিফ আমরা দিয়েছিলাম সরকার পক্ষ থেকে, খাবার, বা কম দামে চাল, এই সকল সুযোগ তারা তাদের ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বারের মাধ্যমে নাম তালিকাভুক্ত করে তারা এটা পেয়েছেন। আর আরেকটা ব্যাপার যেটা হয়েছিল খুব ভালো এই সময়ের জন্য, যে আমাদের বড় ফসলটা, বড় ফসল, আমি বড় এলাকার মানুষ, সুনামগঞ্জের, হিউজ ব্যাপার, এবং অনেকে তারা বাড়ি গিয়ে নিজের ধান না কাটলেও ধানে তারা হাঁটাহুটি করলেও ধানের আশেপাশের দিনে তারা বেশ মজুরি পেয়েছেন, কারণ মজুরির অভাব ছিল। এই সকল মিলে প্রথম ধাক্কাটা আমরা সামলাতে পেরেছিলাম। একটা ছিল মেডিকেল সাইড, জনাব সবুজ বলতে পারবে ভালো করে, সেটা আমরা আমাদের মেডিকেল যে পেশার যারা ছিলেন তাদের সহায়তা বা তাদের সাহায্যে বা তাদের কাজের ফলে। জনাব আব্দুল সবুর, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। এখন যেই পরিস্থিতি মানে বিরাজ করছে, কিছু কিছু বিষয় শিথিল করে দেওয়া হয়েছে, সেখানে দুটি বিষয় আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে যেটি শিথিল করা হয়েছে একটি উদ্বেগের বিষয় হতে পারে। আবার আমাদের যোগাযোগ মন্ত্রী বলেছেন জীবন জীবিকার প্রয়োজনে এটি করার প্রয়োজন আছে, কারণ যেই শ্রেণীর জন্য করা হয়েছে একটি একটা বড় গোষ্ঠী এবং তাদের জীবন জীবিকার জন্য একটি প্রয়োজন। মানে আপনার মতে কি বলে? এটা তো আমাদের জীবন এবং জীবিকা দুটোকেই তো একসাথে সচল রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। এটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই এই জীবন এবং জীবিকার একটা সংঘাতের ব্যাপার মনে করা হচ্ছে। কিন্তু যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে জীবন বাঁচলেই তো জীবিকার প্রশ্ন আসে, জীবিকা কিন্তু জীবনকে বাঁচাবে না, জীবন বাঁচলে জীবিকার প্রসঙ্গটি আসে। জীবিকা জীবনকে বাঁচাবে, জীবিকা জীবনকে বাঁচাবে, কিন্তু জীবিকা এই সমস্যা থেকে জীবনকে বাঁচাতে পারবে বলে মনে হয়। আমাদের যে সামান্য সম্পদ আছে তুলনামূলকভাবে অনেক কম, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার যেটা আছে, ফর গুড আর ব্যাড, এটা অনেক সমালোচনা আছে, কিন্তু মন্দের ভালো। আমি নিজের মধ্যে ছিলাম, একসময় কাজ করেছি, সারা জীবন চাকরি করেছি। এখন এটা রিলায়েবল, মোটামুটি পাসেবল, মোটামুটি অ্যাকসেপ্টেবল একটা সিস্টেম আছে, যার মাধ্যমে আমরা আমাদের হাতটাকে প্রায় 16 কোটি মানুষের দরজা আমরা পৌঁছাতে পারি। এটি চারটিখানি কথা নয়, উই ক্যান টেক ক্রেডিট ফর দ্যাট। এখন আমরা লং টার্ম প্ল্যানিং শুরু হচ্ছে, আমরা করবো আমাদের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা 7 বছর নিয়ে আসবো, এবং তারপরে আমাদের অন্যান্য পরিকল্পনা আছে, এইচডিজি আছে, 20 বছর পরিকল্পনা আছে। এগুলো বললে অনেক সময় লাগার দরকার নেই। তবে যেটা হবে, আমি এখানে শেষ করতে চাই এটা বলে, যে আমাদের যে বাজেটের যে দর্শন ছিল, সেটা ফিলোসফি সেন্সে না, স্ট্রাকচারালি কিছু কিছু অফ নেসেসিটি চেঞ্জ আসতেই হবে। যেমন আমরা আমাদের স্বাস্থ্য খাত নিয়ে আমাদেরকে রিথিঙ্কিং এর প্রয়োজন আছে। এইবারের এই ঘটনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্য খাতের প্রকৃত অবস্থা, লুপহোলস গুলা, উইকনেসেস গুলা, সেগুলো এখন অ্যাড্রেস করতে হবে। সুতরাং আমি আশা করছি এবার বাজেট যেটা হবে সেখানে স্বাস্থ্য খাত যথাযথ। স্বাস্থ্য খাত নিয়ে অবহেলা করেছিল, যেটা এইবার বুঝিয়ে দিয়েছে এই করোনা পরিস্থিতি, যে স্বাস্থ্য খাতে সবাইকে আরো গুরুত্ব দিতে হবে। আমাদের সামনের যে বাজেট হবে সেই বাজেটে স্বাস্থ্য খাতে কি পরিমাণ বরাদ্দ আপনারা রাখার চিন্তা ভাবনা করেছেন মাননীয় মন্ত্রী? এই বছরের মাত্র 2 মাস বাকি আছে, এর মধ্যে স্বাস্থ্য খাতের জন্য তড়িৎ আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। কিছু প্রকল্প আমরা একটা প্রকল্প অনুমোদন করেই দিয়েছেন বিশ্ব ব্যাংকের সহায়তায় কাজ করার জন্য, আরেকটা এডিবি সহায়তা আগামী 2-4 দিনের মধ্যে পাস হবে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই চলতি বছরের যে রিভাইজড এডিপি আমরা করলাম, সেখানে যে আমাদের প্রায় 1000 কোটি টাকা সেভিংস ছিল, যেদিন আমরা আলোচনা হয় 15ই মার্চ বোধহয় আমরা মিটিংটা করেছিলাম, আমার যদি মনে আছে। ওই দিনই তাৎক্ষণিক তিনি বলছিলেন যে আমরা এই টাকাটা যে বাঁচলো, আমরা ইউজুয়ালি যে সকল খাতে ডিমান্ড আছে ওখানে আমরা দিই, কিন্তু উনি বললেন না, এবার আর দেবো না, ধরে রাখেন, কারণ যেভাবে করোনা দরজায় ঘা দিচ্ছে আমরা বোধহয় এটা মোকাবিলা করতে। তখনই তিনি অন দ্য স্পট বলছিলেন যে এই 1000 কোটি টাকা যেন আমার হাতে থাকে, এবং তাই ছিল। পুরো তো 1000 কেন, এখন তো কয়েক হাজার কোটি টাকা ইতিমধ্যে আমরা কমিটমেন্ট নানাভাবে আমরা ছাড়িয়ে গেছি। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আবার আমরা আসবো। আমরা একটু সেলিম রায়হানের কাছ থেকে ঘুরে আসি। সেলিম রায়হান, এই যে করোনা পরিস্থিতি, এটা আমাদের অর্থনীতিতে কি ধরনের ইম্প্যাক্ট সামনে ফেলবে এবং এটার করণীয় কি, যদি আপনি একটু বলেন। অনেক ধন্যবাদ মাছরাঙা টিভিকে, এবং আমি খুবই আনন্দিত যে মাননীয় পরিকল্পনা মন্ত্রী এই প্যানেলের মধ্যে আছেন। আপনি যে ইম্প্যাক্টের কথা বলছেন, এই ইম্প্যাক্টটা তো আসলে আমরা তো দেখছি যে স্বাস্থ্যগতভাবে একটা আনপ্রেসিডেন্টেড ক্রাইসিসের মধ্যে আমরা আছি। শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা পৃথিবী।
এটাকে অনেকটা তুলনা করা হচ্ছে সেই স্প্যানিশ ফ্লু এর মতো 1900 শতকের শুরুর দিকে যেটা হয়েছিল। আবার আমরা অর্থনীতির যে একটা বড় ধরনের সংখ্যা দেখছি, একটা আঘাত দেখছি, সেটা অনেকটা তুলনা করা হচ্ছে গ্রেট ডিপ্রেশনের সাথে। এবং বাংলাদেশের অর্থনীতি কোনোভাবেই সারা বিশ্বের অর্থনীতি থেকে বিচ্ছিন্ন নয়, এবং সারা বিশ্বের অর্থনীতি কিন্তু এখন একটা রিসেশনে যাচ্ছে, যেটা সমস্ত ধরনের ফোরকাস্ট বলছে। এবং যে রিসেশন, যেটা খুব সম্ভবত মানে আনপ্রেসিডেন্টেড রিসেশন। এবং সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে যেটা আমরা দেখছি যে এক ধরনের একটা তর্ক বিতর্ক আছে যে আমাদের প্রবৃদ্ধির হার কি হবে। যেমন আমরা দেখেছি ওয়ার্ল্ড ব্যাংক, IMF তারা বলছে যে প্রবৃদ্ধির হার 2 থেকে 3% নেমে আসতে পারে। আমরা শুনছি যে সরকারের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন এটা হয়তো 6%-এর কাছাকাছি থাকতে পারে। কিন্তু আমার মতে অর্থনীতিবিদ হিসাবে আমি মনে করি যে আসলে প্রবৃদ্ধির হারে বিতর্কে যাওয়াটা এই মুহূর্তে অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আমাদেরকে হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সঠিক তথ্যের জন্য। তো এই ব্যাপারে সবারই মোটামুটি একটা এগ্রিমেন্ট আছে যে আমাদের অর্থনীতির যে চালিকা শক্তিগুলি, যেমন আমাদের রপ্তানি খাত, রেমিটেন্স খাত, আমাদের দেশীয় শিল্প, আমাদের সেবা খাত, আমাদের স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এমনকি কৃষি খাতেরও বিভিন্ন উপখাত, সবগুলো খাতে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং নানাভাবে সামনের দিনগুলোতে এই খাতগুলো কিভাবে তাদের নর্মাল ইকোনমিক অ্যাক্টিভিটিসে নর্মাল স্টেটে ফিরে আসবে, সেটা কিন্তু একটা বড় ধরনের জায়গা। সুতরাং আর্থিক খাতের দিক থেকে হিসাব নিকাশ করার হয়তো জায়গা আছে, যে কিভাবে কোন খাতে কতটুকু ক্ষতি হলো সেই বিষয়টা হয়তো আমাদের একটু সময় লাগবে। কিন্তু আমরা ইতিমধ্যে বেশ কিছু অন্যান্য কিছু হিসাব নিকাশ করা শুরু করেছি। আমরা যেটা করছি যে আমরা দেখতে চেয়েছি যে এই যে একটা বড় ধরনের ঘটনা ঘটছে, আর্থিক একটা বড় ধরনের আমাদের অর্থনীতিতে বড় একটা প্রতিঘাত, তাহলে সেটা আমাদের দারিদ্র্যের উপরে কি ধরনের প্রভাব ফেলতে পারে। আমরা সানামের পক্ষ থেকে একটা গবেষণায় দেখিয়েছি যে আমাদের যে দারিদ্র্যের হার, যেটা 2019 সালে 20.5% ছিল, সেটা বেড়ে প্রায় 41% পৌঁছতে পারে যদি এরকম একটা ক্রাইসিস কন্টিনিউ করে। মানে এটা অনেকটা হচ্ছে যে গত 1.5 দশকে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের যে সাফল্য, সেটা কিন্তু একটা ম্লান হয়ে যেতে পারে এই ঘটনা। আমি এই ঘটনার তীব্রতাটা বোঝানোর জন্যই আমি এই ফিগারটা উল্লেখ করলাম। কিন্তু এটার অর্থটা হচ্ছে যে আমাদের কিন্তু মাননীয় পরিকল্পনা মন্ত্রী কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে বিশাল একটা জনগোষ্ঠী যারা নিম্ন আয়ের অথবা বিভিন্ন নানা ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস যারা ইনভলভ, বিশেষ করে আমরা জানি শ্রমবাজারে প্রায় 85% বেশি কিন্তু অনানুষ্ঠানিক খাতে আছে বাংলাদেশের। তারা কিন্তু খুবই একটা, আমি বলবো যে একটা খুব অনিশ্চয়তার পরিস্থিতির মধ্যে আছে। আয় রোজগার বন্ধ হয়ে গেছে, কবে অনেকে চাকরি থেকে ছাঁটাই হয়েছে, এবং কিভাবে কবে নতুন করে তারা কাজ শুরু করতে পারবে, তাদের আয়টা কিভাবে পাবে, সে ব্যাপারে কিন্তু একটা বড় ধরনের শঙ্কা আছে। খাদ্য নিরাপত্তারও একটা বড় জায়গা আছে। আমরা আশ্বস্ত যে দেশে খাদ্যের হয়তো পর্যাপ্ত একটা পরিমাণ আছে, পর্যাপ্ত পরিমাণে খাদ্য আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্য থাকা মানে কিন্তু এটা নিশ্চিত হওয়ার বিষয় না যে মানুষের কাছে খাদ্যটা ঠিক মতো গিয়ে পৌঁছবে। কারণ আমরা জানি যে মার্কেট যখন প্রপারলি কাজ করবে না, এবং অনেক ক্ষেত্রে কিন্তু মার্কেট এখন কাজ করছে না, আমরা যে ধরনের একটা লকডাউন সিচুয়েশন দেখছি যেখানে বিশেষ করে সাপ্লাই চেইন হাইলি ডিসরাপ্টেড, সেখানে কিন্তু আসলে মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আমি মনে করি যে সামগ্রিকভাবে এখন যে আমাদের আর্থিক যে পরিস্থিতি, সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী যেটা বলছিলেন, পরিকল্পনার কথা বলছিলেন, আমরা সানামের পক্ষ থেকে কিন্তু গত মাসের শুরুর দিকে, এপ্রিলের একদম ফার্স্ট উইকে আমরা বলেছি যে অর্থনীতি যেদিকে যাচ্ছে তাতে ইমিডিয়েটলি 2 বছরের একটা রিকভারি প্ল্যান দরকার আমাদের। এবং সেই রিকভারি প্ল্যান কিন্তু গতানুগতিক হলে চলবে না, এবং বিশেষ করে যে সামনের যে বাজেটটা আসছে সেই বাজেটটাও গতানুগতিক হলে চলবে না। এই যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেই, যেমন আমরা নর্মালি প্রতি বছরই বাজেটে 4 থেকে 5%-এর বাজেট ডেফিসিট আমরা রাখি, এবং সেটা আমরা মোটামুটি একটা স্টেবল একটা ম্যাক্রো সিচুয়েশন আমরা বাংলাদেশ কিন্তু রাখতে পেরেছে, এবং সেটা খুবই আমি মনে করি যে একটা বেশ মানে সাফল্যের ব্যাপার। তো আমি মনে করি নেক্সট 2 ইয়ার্স বাংলাদেশ কিন্তু 8 থেকে 10% বাজেট ডেফিসিটে যাওয়াটা আমার কাছে মনে হয় প্রয়োজন আছে, যেটা কারণ আমাদের ইকোনমি রিকভারি দরকার, এবং যে বিশাল যে একটা স্টিমুলাস প্যাকেজ যেটা প্রায় 3.5% অফ জিডিপির মতো অ্যানাউন্স করা হয়েছে, এটা কিন্তু এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন দরকার। কারণ আমাদের দরকার কিভাবে আমরা ক্রাইসিস থেকে বের হয়ে আসবো, এবং কিভাবে আমরা নর্মাল ইকোনমিক অ্যাক্টিভিটিস আমরা চালু করতে পারবো। আমি হয়তো রাশিদ ভাই আপনার কাছে আমি আসবো পরে যখন আপনি প্রসঙ্গ তুলবেন, যে বিশেষ করে যখন রেডিমেড গার্মেন্টস অথবা শপিং মলগুলো খুলে দেওয়ার বিষয় আছে, সেটা কতটুকু আসলে পরে আসবো। আপনি যেই প্রশ্নগুলো তুললেন আমাদের 2 বছরের বাজেটের একটি বিষয়, আমি একটু পরিকল্পনা মন্ত্রী সেগুলো নিয়ে কি ভেবেছেন কিনা আপনি একটু যদি একটু ব্যাখ্যা করেন বিষয়গুলো। জি, খুব তাড়াতাড়ি প্রফেসর হেলেন, যে প্রথম হলো প্রবৃদ্ধি। আমি উনার কথা পুরোপুরি একমত।
হ্যাঁ, এটা ভালো। বিশ্বব্যাংক বলেছে, এশীয় ব্যাংক বলেছে, আমাদের দেশের কেউ কেউ বলছেন, ডক্টর রায়হানও বলতে পারেন যে অল ইউজফুল, কিন্তু কাজটা আমাদের যেটা হাতে আছে এইটাই করতে হবে। প্রবৃদ্ধি কত কমবে সেটাও সুনির্দিষ্ট বলার সময় এখনো আসে নাই, যদিও আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলে কোথাও বলেছেন হতে পারে বা নাও হতে পারে। মোর ইম্পর্টেন্টলি দারিদ্রটা, আমি ভয় পাচ্ছি একটা কথা শুনে জনাব রায়হান থেকে, যে তিনি তাদের ধারণা 20.5 যেটা আমরা বর্তমানে বলি আমাদের খাতায়, সেটা তারা 41 পর্যন্ত পিক গিয়ে পৌঁছাতে পারে বিকজ অফ দিস এই যে অ্যাক্টিভিটিস গুলো সিচুয়েশন। হচ্ছে করোনা রিলেটেড। হ্যাঁ, আমি আশা করব এটা হবে না, কারণ আমার মনে একটা নন ইকোনমিক হিসাবে এটা ঢেউ ঢেউ পিক উঠবে আবার ঢেউটা নামবে, বাট সঙ্গে সঙ্গে ইট শুড স্টার্ট ফলিং ডাউন। যেমন এই যে আমরা ইজিং আপ শুরু করেছি, আবার লোকজন যে আসা শুরু করেছে, যার যে অবলম্বন আছে সেখানে হাত দিয়েছে, হয়তো তার আগে তার ইনকাম হতো মাসে 100 টাকা ফর এক্সাম্পল, এখন হয়তো 20 টাকা হয়তো ইনকাম হবে টু স্টার্ট উইথ, সে 20 দুদিন পরে 25 হবে, 5 দিন পরে 50 হবে, এইভাবে ইউল গো। সুতরাং 41 দিকে ঠেকবে এবং দাঁড়াবে, এটা আই ডোন্ট এগ্রি। ইকোনমি উইল অ্যাডজাস্ট দ্যাট, যদি আদার ফ্যাক্টর ওয়ার্ল্ড ওয়াইড করে একটা ভীষণ একটা কোনো না হয়ে যায়। শুধু আমরা তো ঠেকাই নয়, ঠেকা তো অন্যরাও, এন্টার গ্লোবাল চেইনটা। তো গ্লোবাল চেইনটা যদি রিঅ্যাক্টিভেট হয়, আমরা ওর অংশ, আমরা ওইটা বেনিফিটটা পাবো। দ্বিতীয় যেটা উনির সঙ্গে আমি একমত, খাদ্য বিতরণ, উই আর ভেরি লাকি, আমাদের একটা চমৎকার খাদ্য সিচুয়েশন হাতে আছে। আমাদের মাঠে ফসল আছে, আমাদের ঘরে ফসল আছে, জায়গা হচ্ছে না। সুতরাং ঠিক ক্লাসিক সেন্সে যে ডিস্ট্রিবিউশন ল্যাপসের জন্য যে হাঙ্গার, সেটা আশা করি এইটা হবে না, মনে হয় না হিসাব মতো হওয়ার কথা। আমাদের রিকভারি, ইয়েস, হোল বাজেট, এই যে বাজেটটা আমাদের হাতে এই মুহূর্তে বানানো হচ্ছে, এইটা কিন্তু রিকভারি ওরিয়েন্টেড, এটা পুনর্বাসনমূলক বাজেট। কেন বললাম তাহলে পুনর্বাসনমূলক? এখানে আমাদের এই যে লক্ষাধিক কোটি টাকার যে প্রণোদনা, এটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, দিস উইল বি ফেড ইনটু দিস বাজেট, এবং আরো সঙ্গে রিলেটেড যে সকল অ্যাক্টিভিটিস আছে সেগুলো এর মধ্যে আসবে। একটা বিশাল এই কিন্তু গোষ্ঠী করোনার যে ভীষণ জবলেস লসটা হবে, আমরা সামলাতে পেরেছি, তাদেরকে কিভাবে আপনারা এই খাদ্য আমরা তাদের সহায়তা জন্য একটা পৌঁছায় আলাদা দেবেন সেটি নিয়ে যদি হ্যাঁ, কৃষির জন্য আলাদা প্যাকেজ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, রেহাতি সুদে 4% সুদে, আপনারা এটা জানেন। কৃষির জন্য আগাম আমরা ফার্টিলাইজার্স, বেটার সিডস, এইগুলা সংস্থান করে রাখবো, যাতে আমরা পরবর্তী ফসল যথাসময় ধরতে পারি। এর জন্য আমাদের কৃষি মন্ত্রক কাজও করছে। এবং কৃষিতে আমাদের যে বাংলাদেশ কৃষি ব্যাংক স্পেশালাইজড, এই কৃষককে ঋণ দেওয়ার ব্যাপারে প্রায় 50 বছরের মতো এই কাজটা করতেন, 60 বছরের মতো, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই স্পেশাল প্যাকেজ, এছাড়া নর্মাল বাজেটেও কিন্তু প্রায় 15-20 হাজার কোটি টাকার একটা ডিস্ট্রিবিউশন প্ল্যান ছিল। এই দুটাকে কাজে লাগিয়ে আমরা কৃষিতে নতুন ইনজেকশন দিতে পারি। এবং ইন্টারেস্টিং কি জানেন, এবার লক্ষ্য, সেদিন আমরা মাঠে গিয়েছিলাম, মেকানাইজেশন, এটা একটা বিস্ফোরণের পর্যায়ে বলবো। এত বেশি মেশিনস আমি আমার হাওড় এলাকায় সুনামগঞ্জে দেখেছি, ধান কাটার, ধান মাড়াইয়ের ইত্যাদির ব্যাপারে আমি চিন্তা করতে পারি নাই, এবং ডিমান্ড প্রচুর। এবং আগে এবার প্রায় আমার ধারণা, মোটা দাগে আমি কোনো গবেষণা করিনি, প্রায় আমাদের যে হাতে মানে ধরুন আমার মজুর যারা মানে শ্রমিক, তার শ্রমিকের 1/4 ফসল এবার মেশিন দিয়ে কাটা হয়ে গেছে। তার মানে শ্রমিকের 1/4 প্রয়োজনটা তারা আমরা সামাল দিতে পেরেছি। প্রথম দিকে একটা ভয় ছিল যে মজুররা বোধহয় আসতে পারবে না, শ্রমিকরা আসতে পারবে না, সেটা আর কোনো পরে ভয় থাকে নাই, কারণ মেশিন একটা ভালো অংশ নিয়ে নিয়েছে। পরবর্তী পর্যায়ে সরকার যথাসময় নির্দেশ দিয়েছিলেন যাতে কৃষি শ্রমিকের মুভমেন্টে কেউ কোথাও বাধা না দেয়। এর মধ্যে দোকানপাট খুলে দেওয়া হবে 10 তারিখ থেকে, সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, এবং লকডাউন চলবে। এ নিয়ে একটি বিতর্ক আছে। সবুজ ভাই, আপনি যদি একটু বলেন আমাদেরকে, যদি আমাদের অর্থনীতি সচল না করা যায়, তাহলে মানুষকে ত্রাণ দিয়ে কতদিন বাঁচিয়ে রাখা যায়? তো সেখানে আপনার অর্থনীতিকে সচল রাখার জন্য তো এগুলোকে খুলে দেওয়া কি যুক্তিযুক্ত নয় কিনা, ওখানে যদি একটু আপনি বলেন। এখন যে ব্যাপারটি চিন্তা করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে, যেটা আমি বলছিলাম, যে জীবন এবং জীবিকার ভিতরে একটা সংঘাতের কথা বারবারই আনা হচ্ছে, যে জীবন না জীবিকা আগে। এবং যে জিনিসটা একটার সাথে আর একটা সংঘাতের কিন্তু কোনো প্রয়োজনই ছিল না, কারণ জীবনটা থাকলেই তো জীবিকা হবে। জীবন যদি নাই থাকে তাহলে জীবিকা করবেটা কি? ঠিক আছে, কিন্তু যে কোনো কারণে হোক না কেন আমরা জীবিকার তাড়নাতে জীবনটাকে ঝুঁকির মুখে ফেলেছি।
এবং এই জীবিকা কাদের জীবিকার কথা আমরা বলছি আপনি খেয়াল করে দেখেন, এই যে গার্মেন্টস এর যে কর্মীদেরকে নিয়ে আসা হলো, এই গার্মেন্টস এর কর্মীদেরকে আমরা ঝুঁকির ভেতর ফেললাম কাদের মুনাফার জন্য? গার্মেন্টস মালিকদের মুনাফার জন্য। আমরা যখন শপিং মল গুলা খুলে দিব, দোকানপাট খুলে দিব, এই যে সেলসম্যান বা সেলস গার্ল যে মেয়েগুলা ছেলেগুলা আছে যারা দরিদ্র, তাদেরকে আমরা ঝুঁকির ভেতর ফেলে দিচ্ছি কার জন্য? ওই দোকান মালিকের মুনাফার জন্য। সুতরাং এই যে সমাজ, যে বৈষম্যপূর্ণ যে সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করছি, সেই বৈষম্যপূর্ণ সমাজ ব্যবস্থায় কিন্তু আবার দেখিয়ে দিচ্ছে যে আমরা গরিবকে পুঁজি করছি বড় লোকের মুনাফার জন্য। তার কারণ হচ্ছে কি যে এই যে গার্মেন্টস খুলে দেওয়াতে গার্মেন্টস এর মালিক কিন্তু আক্রান্ত হবেন না, মারাও যাবেন না। এই শপিং মল গুলা খুলে দেওয়াতে দোকানের মালিক কিন্তু আক্রান্ত হবেন না, মারাও যাবেন না। ঝুঁকির মুখে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি সেই দরিদ্র জনগোষ্ঠীকে, যে দরিদ্র জনগোষ্ঠীর জীবিকার চাইতে না, জীবন এখানে রক্ষা করার জন্য। জনাব সবুর, এখানে একটি বিষয় আছে। আপনার গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, দোকানপাট খুলে দেওয়া হচ্ছে, মানে কিছু কিছু শর্ত দিয়ে। যদি না দেয়া হয় তারা তো বেতনটা পাবেন না, এই যে শর্তের বেতনটা কথাটা পাবেন না। সরকার যে ত্রাণ দেবে তাতে কি তাদের জন্য পর্যাপ্ত কি না? এখন এই যে বিশাল একটি জনগোষ্ঠী। না, এই যে শর্তের কথাগুলো আমরা বলছি, বলা হলো যে গার্মেন্টস খোলা হবে স্বাস্থ্যবিধি মেনে। কথাগুলো খেয়াল করে দেখেন, গার্মেন্টস কারখানাতে স্বাস্থ্যবিধি মানার কোনো স্কোপই নেই। এটা একটা শ্রমঘন শিল্প এবং এখানে স্বাস্থ্যবিধি মানলে সে উৎপাদন করতে পারবে না। আর শুধু তো কারখানার কথা না, এই যে গার্মেন্টস এর যে কর্মীরা আছে তারা যেখানে বসবাস করে গার্মেন্টসে কাজ করেন, একটা ঘরে 5 জন 6 জন 7 জনের যে ব্যাপারগুলো আমরা জানি, তার মানে স্বাস্থ্যবিধি কখনো কোথাও মানা হবে না। এটি একটা নিছক কি বলবো, একটা বলার জন্য বলা হচ্ছে। যারা বলছেন তারাও জানেন যে স্বাস্থ্যবিধি মেনে হবে না, এবং যখন এই যে শপিং মলগুলো খুলে দেওয়া হবে সেখানেও স্বাস্থ্যবিধি মানা হবে না, মানা সম্ভব না আমাদের সামাজিক প্রেক্ষাপটে। তার মানে হচ্ছে কি, আমরা একটা ঝুঁকি নিলাম, এবং এই যে ঝুঁকিটা নিলাম, এই ঝুঁকিটা কি ফলাফল দেবে তার উদাহরণ কিন্তু আমাদের দেশেই আছে। আমরা যখন 4 তারিখে আপনি কি আমাকে একটু বলবেন, যদি আমাদের এই করোনা পরিস্থিতি 1 বছর দীর্ঘায়িত হয় তাহলে সেক্ষেত্রে যাবে না, না আমরা কতদিন যেতে পারে? সেই ধরনের কি কোনো প্রেডিকশন আপনারা করেছেন? হ্যাঁ, আমাদের এখানে যে প্রেডিকশন এখন পর্যন্ত করা হচ্ছে, যেটা লকডাউনের উপর ভিত্তি করা হয়েছিল, তখন বলা হচ্ছিল যে মোটামুটি জুনের দিকে এসে জিনিসটা একটা সহনীয় পর্যায়ে এসে যাবে। তার মানে আমরা 3 মাসের একটা আপদকালীন সময়ের কথা বলছিলাম। এটা কিন্তু বছর খানিকের গল্প না। পৃথিবীর অন্যান্য দেশে আপনার পূর্বাভাস কি বলে? তাহলে কি জুন মাসের মধ্যে আমাদের পরিস্থিতি স্বাভাবিক হবে? মানে না, করোনা কখনোই হবে না। যদি আমরা না, যখনই আমরা গার্মেন্টস খুলে দিচ্ছি, শপিং মল খুলে দিচ্ছি, বাজার খুলে দিচ্ছি, তখন জুন কেন, ডিসেম্বরেও যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু বিশ্বের অনেক দেশে কিন্তু এরই মধ্যে আপনার লকডাউন অনেকটা শিথিল করা হয়েছে। যে দেশগুলোতে লকডাউন শিথিল করা হচ্ছে, তাদের লকডাউন শিথিল করার মূল বৈজ্ঞানিক মন্ত্র ছিল তারা এত বেশি পরীক্ষা করেছেন, তারা জানেন যে সংক্রমণ কোথায় আছে, কতটুকু আছে। কিন্তু আমাদের যেখানে পরীক্ষার পরিমাণ এত কম, আমরা এখনো 10,000 পরীক্ষায় করতে পারছি না, 6-7 হাজারের বেশি পরীক্ষা করতে পারি নাই আমরা। ফলে আমরা কিন্তু, আর যেটা সমস্যা হচ্ছে যে এই যে ভাইরাসটার, এই যে ইনফেকশনের যে নিত্য নতুন ক্যারেক্টার গুলো আমরা এখন পাচ্ছি, যার একটা বড় ক্যারেক্টার হচ্ছে যে প্রচুর রোগী পাওয়া যাচ্ছে যার কোনো উপসর্গ নেই। এখন উপসর্গ না থাকা মানে কি, তিনি নিজেকেও রোগী মনে করছেন না এবং তিনি কিন্তু অন্যকে সংক্রামিত করে বেড়াচ্ছেন। তার মানে সংক্রমণের হার বাড়বে। তার মানে হচ্ছে কি যে আসলে যতক্ষণ পর্যন্ত আমি পরীক্ষা করতে না পারবো, এই যে আমরা অন্য স্পেনের, আমরা জার্মানির কথা বলে আমরা লকডাউন শিথিল করছি। স্পেন জার্মানির যে, আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, মিডিয়াতে এসছে যে টিউবে যেখানে চড়বে একটা সিট ফাঁকা রেখে চড়বে, কিন্তু আমার এখানে তো টিউব না, আমার এখানে তো বাসে মানুষ আসবে, আমার এখানে তো টেম্পুতে মানুষ যাবে, আমার এখানে তো নৌকায় মানুষ যাবে। সুতরাং একটা হচ্ছে যে আমাদের টেস্টের সক্ষমতা আমরা বাড়াইনি, যে কোনো কারণেই বাড়াতে পারিনি, এবং এখন আর ইদানিং বাড়ছে, সেটাই অনেকটা বাড়ছে। আমরা একটু ডক্টর সেলিম রায়হান আপনার কাছে আসবো। আমাদের মানুষকে নিরাপদে রেখে অর্থনীতিকে কিভাবে সচল করা যায়, আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? পরামর্শ তো আসলে স্বাস্থ্য যারা বিশেষজ্ঞ তারাই বলবেন যে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা যায়। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট একটু বলতে চাই। আমার কাছে মনে হয়
যে এগুলো একটু বেশ গুরুত্বপূর্ণ আমার নিজের কাছে মনে হয়। প্রথম কথা হচ্ছে যে আমরা কি আসলে লকডাউন বলেছি শুরু থেকে, নাকি পাবলিক হলিডে বলেছি? মানে এই মেসেজিংটা কি ঠিক আছে কিনা? আমার তো মনে হয় মেসেজিংটাই শুরুতে ঠিক ছিল না। শ্রীলঙ্কায় কারফিউ ইম্পোজ করেছে, ইন্ডিয়াতে লকডাউন বলেছে, আমরা কিন্তু পাবলিক হলিডে। সো এই জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় শুরুতে একটা সমস্যা আছে। দ্বিতীয় হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের মতো দেশগুলোতে লকডাউনের সিচুয়েশন চেহারাটা কিরকম হবে এটা নিয়ে কিন্তু আমি সেরকম কোনো গবেষণা দেখিনি। অর্থাৎ যারা এই বিষয়ে যারা কাজ করবেন, যে আমাদের মতো দেশে আপনারা সবাই বলছেন যে এখানে প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে, এনফোর্স করতে গেলে সমস্যা আছে, তাহলে কিভাবে লকডাউনটা করা যায় অথবা তার চেহারাটা কিরকম হবে? আমরা যেটা সানেম থেকে বলেছি, দুটো প্রোটোকল খুব মেনে চলা দরকার। একটা হচ্ছে রিজিয়ন স্পেসিফিক প্রোটোকল, আর একটা হচ্ছে সেক্টর স্পেসিফিক প্রোটোকল। মানে গার্মেন্টস খাতে স্বাস্থ্যবিধি যেরকম হবে, অবশ্যই একটা দোকানের স্বাস্থ্যবিধি সেরকম হবে না, প্রোটোকলটা ডিফারেন্ট হবে। তো এই প্রোটোকল নিয়েও কাজ করার সুযোগ আছে, এখনো কিন্তু সময় ফুরিয়ে যায়নি। এবং রিজিয়ন স্পেসিফিক, ঢাকা শহরে যেরকম একটা প্রোটোকল হবে, একটা গ্রামে প্রোটোকল তা একরকম হবে না। তো এগুলো নিয়ে কিন্তু আমি এই ডিসকোর্সটা আমি দেখিনি। সুতরাং আমার কাছে মনে হয় এই জায়গাটা বড় ধরনের একটা বিষয় আছে। আপনি যে জীবন এবং জীবিকার কথাটা বলছেন, অবশ্যই প্রথমে জীবন আগে, এবং জীবিকাটা তো অবশ্যই দরকারও আছে আমাদের মতো দেশে। কিন্তু আমি মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে আমরা নিজেদের সাথে একটু আত্মপ্রতারণাই করি যখন আমরা ওই বিভিন্ন উন্নত বিশ্বের দেশগুলোর সাথে তুলনা করি, যে ওই দেশ তো এটা করে ফেলেছে, তা আমরা করি না কেন? অথবা আমরা তখন ইংল্যান্ড অথবা জার্মানি অথবা ইতালি, কিন্তু আমরা কখনো দেখি না যে ওই দেশগুলোর প্রতিষ্ঠানগুলো ওরা ফেস বাই ফেস কিভাবে করেছে আর আমরা কিভাবে করছি। গার্মেন্টসে এখন যেভাবে হয়েছে, আমরা গত মাসে যে একটা দেখলাম বিশাল শ্রমিকের স্রোত, তারা ফিরছে, এবং এটা যে কিরকম একটা পুরো সিচুয়েশনকে ভালনারেবল করে দিয়েছিল। এখন যখন ফ্যাক্টরিগুলো খোলা হচ্ছে, স্বাস্থ্যবিধি যে মানা হচ্ছে না, এটা কিন্তু আপনাদের মিডিয়াতে বারবার আসছে। আমি জাস্ট একটা উদাহরণ দেই, যে আমি কিন্তু কোনোভাবেই বলছি না যে গার্মেন্টসটা বন্ধ করে দিতে হবে। যদি অবশ্যই প্রয়োজন হয় গার্মেন্টস খুলতে হবে, ফ্যাক্টরি খুলতে হবে, এবং অনেক ফ্যাক্টরি হয়তো খোলা আছেও, প্রয়োজনীয় পিপিই যারা তৈরি করছে তাদের দরকার আছে। কিন্তু আমরা কি আসলে ফুল স্কেলে ফ্যাক্টরি চালাতে পারবো? যদি এই অ্যাসেসমেন্টটা করা যায় যে একটা ফ্যাক্টরি আমি যদি ধরে নেই যে 1000 শ্রমিকের একটা ফ্যাক্টরিতে সে 30 থেকে 40% স্কেলে চালাতে পারবে, তাহলে বাকি যে 50 to 60% যে স্পেসটা আছে, ওই স্পেসে আমি শ্রমিকদের থাকার জন্য কেন ব্যবস্থা করছি না স্বাস্থ্যবিধি মেনে? যেটা ডক্টর সবুর যেটা বলেছেন, এটা খুবই খুবই রিলেভেন্ট, যে শুধুমাত্র 10 ঘন্টা একটা ফ্যাক্টরিতে একজন শ্রমিক আছে, সে স্বাস্থ্যবিধি সকল যেটাই বলা হচ্ছে সেটা মেনে চলছে, সেটা কিন্তু এনাফ না। কারণ সে যেখানে গিয়ে থাকছে ঘনবসতিপূর্ণ একটা জায়গাতে, একটা রিস্কি জায়গাতে, সেটা কিন্তু আরো আশঙ্কা সৃষ্টি করছে ছড়ানোর। এবং এটা তো বলার কোনো প্রয়োজন নেই যে আমরা একটা আশঙ্কাজনক অবস্থায় আছি, প্রতিদিনই সংখ্যা বাড়ছে এবং লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমার কাছে মনে হয় গার্মেন্টস ফ্যাক্টরির জন্য একটি মেডিকেল টিম করে দেয়া হয়েছে। সেই মেডিকেল টিম প্রত্যেকটি গার্মেন্টস ফ্যাক্টরি আপনার পর্যবেক্ষণ করবে। কোথাও যদি দেখুন, আমি একটু লকডাউন করার ঘোষণা কিন্তু দেয়া হবে। সেটি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তো আজকে তো উনি বললেন পরিষ্কার যে গার্মেন্টস খোলার কারণে এবং শপিং মল খোলার কারণে উনি কিন্তু আশঙ্কা করছেন যে এই মানুষ অ্যাফেক্টেড হওয়ার সংখ্যা আরো বাড়বে। তার মানে আমরা কিন্তু একটা কোঅর্ডিনেশনের অভাব দেখছি। মানে সরকারি বিভিন্ন মুখপাত্র কিন্তু তারা ভিন্ন রকম কথা বলছেন। তো আমার কাছে মনে হয় এটা কোঅর্ডিনেশনের প্রয়োজন আছে। আপনি যে গার্মেন্টস এর পরিদর্শনের কথা বলছেন, সেই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় যে এই পরিদর্শনটা কারা করছে? পরিদর্শন যদি আমি যদি আমার বাসা পরিদর্শন করি, তাহলে তো এটা কোনো মানে নেই। এখানে তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি থাকতে হবে উইথ এক্সপার্ট। সো বিজিএমএ যদি তারা নিজেরাই পরিদর্শন করে, আমার কাছে মনে হয় এটা এনাফ না। এবং আরেকটা হচ্ছে যে আমরা বিষয়টা হচ্ছে কি, পুরো বিশ্বতে একটি নতুন পরিস্থিতির মুখোমুখি। কেউ কিন্তু এই এক্সপিরিয়েন্স কখনো অতীতে হয় নাই, সারা বিশ্বের এবং আমাদের বাংলাদেশে হয়নি। যার কারণে বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকে, সিদ্ধান্তহীনতা থাকে, এবং সিদ্ধান্ত নিতে নানা রকম সমস্যাও হয় বিভিন্ন সময়। আমরা একটু মন্ত্রীর কাছে যাব। মাননীয় মন্ত্রী, আপনি যেটি বলছিলেন যে আমাদের যেটি আলোচনায় এসেছিল যে সাপ্লাই চেনটা যদি ঠিক রাখে এবং মানুষের যদি যারা ক্রয় ক্ষমতা যাদের থাকবে না তাদেরকে যদি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া যায়, তাহলে আমাদের নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে। এখানে একটি বিষয় আমরা দেখেছি, গত দুদিন থেকে আলোচনা হচ্ছে, তাদের সহায়তা দেওয়া হচ্ছে এবং 1 কোটি মানুষকে কার্ডের বিনিময়ে খাদ্য দেওয়া হবে, সেটি যেমন বলা হয়েছে। আরেকটি বলা হচ্ছে অসচ্ছল 2 কোটি মানুষকে
মানে আর্থিক সহায়তা দেয়া হবে যেটি বলা হচ্ছে, সেটি কোন পর্যায়ে আছে এবং এই 2 কোটি মানুষ আপনারা কিভাবে নির্ণয় করবেন সেটি যদি একটু আলোচনা করেন। এবং বলা হচ্ছে তাদের মোবাইল অ্যাকাউন্টে তাদের এই টাকাটা চলে যাবে প্রত্যেক পরিবারকে 2,400 টাকা করে প্রত্যেক মাসে। সেটি নিয়ে যদি একটু ব্যাখ্যা করেন মাননীয় মন্ত্রী। এটা একটা বিশাল ইস্যু, 2 কোটি মানুষের এতগুলো টাকা ডিস্ট্রিবিউশন, এগুলা বিস্তারিত পলিসি গাইডলাইন্স বের হবে, নিশ্চয়ই বের হওয়া না হওয়া পর্যন্ত আমি প্রিএম্প্ট করে কোনো কিছু বলা ঠিক হবে না এবং পরিষ্কার হবে না। আমি ইফ ইউ অ্যালাউ মি, যদি আমি ডক্টর সবুরের একটি মন্তব্য প্রথম দিকে তিনি যে মুনাফা এবং ওয়েজ, মালিকের মুনাফা এবং শ্রমিকের ওয়েজ, এই দুইয়ের মধ্যে তিনি একটা কন্ট্রাডিকশন দেখছেন। কোনো মালিককে তার মুনাফা থেকে বঞ্চিত করা যাবে না, ঠিক যেমন একজন শ্রমিককে তার ওয়েজ থেকে বা তার বঞ্চিত করা যাবে না। এগুলো অমোঘ সত্য, এইটার উপরে আমাদের এই অর্থনীতি চলছে। সুতরাং এত সরলীকরণ যদি আমরা করি যে খুলে দিলেই আমরা শুধু মালিকের বেনিফিটের জন্য খুলে দিলাম, এই ধরনের কোনো চিন্তা আমাদের কারো মনে সচেতন ভাবে তো প্রশ্ন ওঠে না, অসচেতন ভাবেও নেই। আমরা হলো কি একটা ঝুঁকির মধ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে। লাইক এনিবডি এলস, ডক্টর সবুর নিজেও যখন কোনো সিদ্ধান্ত নেন তার ঝুঁকি প্লাস মাইনাস বিবেচনা করে তার হিসাব অনুযায়ী তিনি কম ঝুঁকির, কম কষ্টের, কম পেইনফুল সিদ্ধান্তটা তিনি নেন। আমরা যে গভর্নমেন্ট তাই করতে হয়েছে। আমরা দেখেছি যে আমাদের যে ইকোনমিটা অলরেডি 2 মাস যাবৎ স্থবির অবস্থায় আছে, এর অনেক মানুষ সাফার করছেন, তাদেরকে ধীরে ধীরে ফিরিয়ে আনার জন্য আমরা, করোনা যেমন পায়ে পায়ে পা টিপে টিপে আসছিল সন্তর্পণে, ঠিক তেমনি আমরা ইকোনমিটাকে পা টিপে টিপে সন্তর্পণে আবার আমরা এটাকে অ্যাক্টিভেট করতে চাচ্ছিলাম। এই জন্য আমরা উই স্টার্টেড উইথ দিস। আর গার্মেন্টসের ব্যাপারে একটা যেটা সবচেয়ে ভালো মন্দ আমি জানি না কেউ বলবেন, মোস্ট অর্গানাইজড ওয়েজ লেবার এই মুহূর্তে আমাদের গার্মেন্টসই আছে। তারা তালিকাভুক্ত, তাদের প্রত্যেকের পরিচিতি আছে, তাদের অনেক তারা মালিকের সঙ্গে সুনির্দিষ্ট সেক্টরটাকে বের করে দেওয়া যেমন ইজি, আবার ঢুকতে দেওয়া ইজি। হ্যাঁ, রেগুলেট করা, রেগুলেটটা খুব কঠিন। আমরা প্রায় আমাদের মানুষকে দোষ দেই, অবচেতন তারা। আমরা তুলনা করি যে ইউরোপীয়রা আইন মানে, তারা। আমি নিজে টেলিভিশনে দেখেছি, জাপান তো সারা বিশ্ব পরিচিত একটা, কি বলবো, সুশৃঙ্খল জাতি হিসাবে উদাহরণ। আমি সম্পূর্ণভাবে, আপনারা হয়তো দেখেছেন টিভিতে, আমি দেখেছি বিদেশিতে, যে দোকানে, মলে, রেস্টুরেন্টে, পার্কে, সর্বত্র জাপানিদের মতো সুশৃঙ্খল মানুষকে, আমি উচ্ছৃঙ্খল বলবো না, তারা বেরিয়েছে। এটা বলতে কি বলতে চাচ্ছে, শুধু আমাদের বাংলাদেশের মানুষই যে মানে অসচেতন, আইন ভাঙে, ইট ইজ নট ট্রু। লন্ডনের মতো জায়গায় যেখানে আবহমান কাল থেকে শৃঙ্খলা সব মানে, সেখানেও আমি এবার গিয়ে পরিচয় দেখেছি। কারণ হচ্ছে কি, আফটার সাম টাইম ওই যে তার কাজে যেতে হবে, তার আয়ের জন্য যেতে হবে, তার নিজের অন্যান্য মনস্তাত্ত্বিক দিক থেকেও সে করে যাওয়ার জন্য। সুতরাং আমাদের সরকারকে এইটা বিবেচনা করে কাজটা করতে হয়েছে। এবং আমি জানি না, এটা ডক্টর আব্দুল সবুর বলতে পারবেন আর বেটার করে, আমাদের কেমন বাই গাট ফিলিং অথবা কাণ্ডজ্ঞান থেকে আমরা দেখছি যে প্রথম দিকে যে বাইকটা ছিল সংখ্যা, কিন্তু ডেথ অনেকটা কমে আসছে। শুধু কমা নয়, আমরা ওভার দ্য পিরিয়ড আমরা উই ক্যান টেক প্রাইড এজ এ আন্ডার ডেভেলপড কান্ট্রি অথবা রাইজিং কান্ট্রি, যে আমাদের হ্যান্ডলিংটা কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, যেখানে এক এক দিনে 800-900 করে তারা ডেথ গুনছে, সেখানে আমরা উই হ্যাভ নট ক্রসড 10 ইন এ ডে। 9 জন পর্যন্ত হাইয়েস্ট ওয়ান ডে ছিল, আজকে তো মাত্র 1 জন। এই সকল দেখে আমাদের মধ্যে একটা কনফিডেন্স এসছে যে বোধ হয় আমরা ওভার দা পিক আসছি, এখন হয়তো আমরা ফ্ল্যাটেনিং এর পর্যায়ে আছি। এবং আমরা একটা ঝুঁকি নিয়েছি, আমি স্বীকার করবো, ঝুঁকিটা ক্যালকুলেটেড ঝুঁকি, সেটা এভরিওয়ান টেকস। আমার পরিবারও আমি নেই, ডক্টর আব্দুল সবুর তার পরিবারের মনে হয় তাই নেন, আমরা সেই বিবেচনা আমি নিয়েছি। কারণ আমরা চাই না আমাদের এই ইকোনমিটা ডিসরাপশনে যাক। ডিসরাপশনে গেলে শুধু খাওয়ার প্রশ্ন নয়, খাওয়া না হয় আমরা 1 বছর সব আমাদের রিজার্ভ শেষ করে দিয়ে মাসে মাসে খাওয়ালাম, তারপরে কি হবে? টোটাল কোলাপস অফ আওয়ার ওল্ড সিস্টেম। এটাকে আমরা অ্যাফোর্ড করতে পারি? সুতরাং কিছুটা ঝুঁকি হলেও আমরা এই হিসাব করে ঝুঁকিটা নিয়েছি। এবং আমার মনে হয় এটা কি একটা স্ট্রং ইমিউনিটি গড়ার একটা বিষয় কি আমাদের মধ্যে হচ্ছে, এবং আপনারা সেটি কি চিন্তা করেছেন?
কোন কোন ইমিউনিটি কি মানে বললাম না। স্ট্রং একটা ইমিউনিটি যেন আমাদের মানে তৈরি হয়, সে সিস্টেম একটা জন্য তৈরি হয়। সেটা একটা মেডিকেল প্রতিরোধ ইমিউনিটি যে মেডিকেল সাবজেক্ট, ডক্টর আব্দুল সালাম আরো ভালো বলতে পারবেন। আমি সেদিকে যাচ্ছি না। আমার মনে হয় যে আমি যেখানে কাজ করছি সরকারে বা আমি আমার যে মিনিস্ট্রিতে, আমাদের অবশ্যই আমরা প্রথম ধাপটা আমরা সামলেছি। আমরা মৃত্যুটাকে ঠেকাতে পেরেছি। আমরা বাঘকে দরজার ভিতরে ঢুকতে দিই না, বারান্দায় আটকে দিয়েছি, আমরা আশা করি। এখন আমাদের দায়িত্ব হবে আমাদের ঘর গোছানো। ঘর গোছানোর কাজ যদি আজকে শুরু না করি, কালকে করলে ইট মে বি টু লেট। কারণ ডেলিকেট পয়েন্টস গুলো এখানে বিভিন্ন জায়গায় আছে, সুতরাং আমরা সেই ঝুঁকিতে এই কাজটা শুরু করা হয়েছে। যেটি সফদর সাহেব বলছিলেন যে দোকানপাট খুলে দেয়া, এটি একটি মানে ভুল সিদ্ধান্ত হয়েছে, কিন্তু বিষয়টি যদি আমরা অন্যভাবে চিন্তা করি, দোকানপাট খুলে দেওয়া হয়েছে একটি জনগোষ্ঠী এর অর্থনীতিকে সচল করার জন্য। এখন এখানে যদি মানুষ যদি সতর্ক হয়, কারণ সে যদি নিজে চিন্তা করে যে না আমি কোনো শপিং মলে যাব না নিজের সুরক্ষার জন্য, সেটিতে তো অসুবিধা নাই। তো খুলে দিলে এত ঝুঁকি মনে করছেন কেন আপনারা? ধন্যবাদ। এখন আমরা সমস্যা হচ্ছে কি যে আমরা নতুন একটা জিনিস কিন্তু আমরা অভিজ্ঞতা থেকে তো শিখছি না। তার কারণ হচ্ছে কি যে আমাদের কাছে জলজ্যান্ত উদাহরণ রয়েছে যে এপ্রিলের প্রথম দিকে যখন গার্মেন্টসকে ডেকে আনা হলো কর্মীদেরকে, এবং পরের দিনই তাদেরকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হলো, তারপরেই কিন্তু নারায়ণগঞ্জে কেস হু হু করে বেড়ে গেল, তারপরে কিন্তু গাজীপুর কেস হু এটি হু করে কিন্তু বেড়ে গেল। সরকার করে, এটি সরকার করেনি, গার্মেন্টস মালিকরা যেই তাদের করুক না কেন, বিষয়ে যেই মানে করুক না করেছিল, কেন, সেটি হয়তো সরকার পুরোপুরি জানতো যেই না। আমরা না না গার্মেন্টস এর যেই বিষয়গুলো জানি, হ্যাঁ। আমরা যদি যেই দোকানপাটের করুক না বিষয়গুলো কেন, দেখতে পারি, ব্যাপারটা হচ্ছে যে গার্মেন্টস এর শ্রমিকদের এই যে ঢাকামুখী আগমন, এটাই কিন্তু আমাদের সংক্রমণের পরিমাণ বাড়িয়ে দিল। এটা কিন্তু মাস খানেকের ভিতরে আমাদের অভিজ্ঞতা, এবং সেই নারায়ণগঞ্জ থেকেই কিন্তু কেস সমস্ত বাংলাদেশে ছড়িয়ে গেল। সে নীলফামারীতে গেল, কুড়িগ্রামে গেল, সুনামগঞ্জে গেল, সব নারায়ণগঞ্জের কেস। এখন আর একটা নারায়ণগঞ্জ, আর একটা গাজীপুর আমরা আবার তৈরি করলাম, যেটা হয়তো আমরা 7-10 দিন পর ফলাফলটা দেখতে পাবো, এখন যেহেতু পরীক্ষাটা শুরু হয়েছে। আর আমি বিনয়ের সাথে, মাননীয় মন্ত্রীর সাথে একটু দ্বিমত পোষণ করতে চাচ্ছি যে আমরা কিন্তু এখনো পিকে যাইনি। আমাদের সরকারের যে পরিসংখ্যান, শনাক্তকরণের যে পরিসংখ্যান, সেটা নিয়ে অনেক রকমের সীমাবদ্ধতা আছে, বিতর্ক আছে। তারপরে সেই পরিসংখ্যানটাকেও যদি আমি সাথে নিই, এখনো কিন্তু বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। আপনি যদি গ্রাফটা দেখেন তাহলে দেখবেন এখনো বাড়ার দিকেই আছে, এবং এই বাড়াটা আরো কোথায় গিয়ে থামবে তা কিন্তু আমরা এখনো জানি না। সুতরাং আমরা যেটা আপনাদের কাছে কি কোনো পরিসংখ্যান আছে, পূর্বাভাস আছে যে এটি কতদিন চলতে পারে? বললাম, তো পূর্বাভাস গুলো নির্ভর করে কতগুলো শর্তের উপরে। এখন গার্মেন্টস খুলে দিলে একরকম শর্ত, গার্মেন্টস বন্ধ থাকলে আর রকম শর্ত। এখন দোকানপাট খুলে দিলে একরকম পূর্বাভাস, দোকানপাট বন্ধ থাকলে আর এক রকম পূর্বাভাস। গণপরিবহন খুলে দিলে একরকম, গণপরিবহন বন্ধ থাকলে আর এক রকম। তার কারণ হচ্ছে যে বারবার যে কথাটা বলা হচ্ছে যে এই অসুখটার, আর ওই যে যে প্রসঙ্গটা আপনি একটু বলার চেষ্টা করেছিলেন, সে হার্ড ইমিউনিটির যে গল্পটা, সেই হার্ড ইমিউনিটির গল্পটা কিন্তু এখন বৈজ্ঞানিকভাবে ভ্রান্ত প্রমাণিত হয়ে গেছে। দুটো কারণে ভ্রান্ত প্রমাণিত হয়েছে। হার্ড ইমিউনিটিটা কাজ করে এই কারণে এইভাবেই যে যিনি একবার ইনফেক্টেড হবেন তার ভিতরে প্রতিরোধ ক্ষমতা জন্ম নেবে, তিনি আর ইনফেক্টেড হবেন না, ঠিক আছে। কিন্তু এখন আমরা দেখছি যে করোনাতে যিনি ইনফেক্টেড হয়েছেন তিনি আবার রিইনফেক্টেডও হচ্ছেন। সেই তথ্যগুলোও কিন্তু আমাদের কাছে আসছে। এটি গেল একটি তথ্য। 2 নম্বর কথা হচ্ছে যে করোনা ভাইরাসটা খুব দ্রুত তার চরিত্র বদলাচ্ছে। চায়নাতে যে ভাইরাস গিয়েছিল, ইউরোপে কিন্তু সেই ভাইরাস যায়নি। আবার এশিয়াতে যে ভাইরাস এসছে তার চরিত্রটাও কিন্তু একটু পরিবর্তিত। সুতরাং এই যে ইমিউনিটির গল্পটা আসছে, এই ইমিউনিটি কিন্তু অ্যাক্টিভ ভাইরাস আমাকে আক্রমণ করলে তার এগেনস্ট আমার অ্যান্টিবডি তৈরি হবে, পরিবর্তিত ভাইরাস আসলে পরে তার এগেনস্ট আমার কিন্তু অ্যান্টিবডি নাই। তাহলে এখন পর্যন্ত যে দুটো বৈজ্ঞানিক তথ্য আমাদের কাছে রয়েছে, তাতে কিন্তু যে হার্ড ইমিউনিটির যে থিওরিটা ছিল যে 50, 60, 70% লোক আক্রান্ত হলে পারে একটা কমিউনিটিতে ইমিউনিটি ডেভেলপ করে যাবে, হার্ড ইমিউনিটির গল্প কিন্তু এই ক্ষেত্রে এখন পর্যন্ত যে তথ্যগুলো আমাদের কাছে আছে তাতে আশান্বিত হওয়ার কোনো কিছু নেই। তো তার মানে হবে কি, যে কেস বাড়বে, অ্যাসিমটোমেটিক কেস বাড়বে। এখন এই যে কেসগুলো যখন বাড়বে, আমরা যে জীবিকার জন্য এই ঝুঁকিটা নিলাম, যখন অনেক রুগী হবে, অনেক চিকিৎসা দিতে হবে, তাহলে কি খরচটা বেড়ে গেল না? তাহলে এখন এখানে সমস্যা হচ্ছে যে আমাদের এখানে তো সরকারের সিদ্ধান্ত কারা নেন?
কিসের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত কাদের দিকে তাকিয়ে নেন সেই জিনিসগুলো আমরা সবাই জানি। এখানে আচ্ছা, কারা আমরা একটু বেশি প্রভাবশালী। সেলিম রায়হানের কাছে একটু যাই। সেলিম রায়হান, আমাদের আসলে অর্থনীতি স্থবির রাখা দীর্ঘদিন তো রাখা যায় না, সেখানে অর্থনীতিকে সচল করার কি কোনো বিকল্প উপায় আছে কিনা, মানে কিছুটা হলেও সচল রেখে যে একটা স্থবিরতা সেটা কাটানো যায় কিনা? না, অবশ্যই। আমি যেটা কিছুক্ষণ আগেও বলেছি যে আসলে এই অর্থনীতির চাকা তো আমাদের আহ, অবস্থা বুঝে সচল রাখার উদ্যোগ নিতে হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই ক্ষেত্রে কিন্তু প্রথমে আমাদের বুঝতে হবে যে আমাদের হেলথ এক্সপার্টরা কি বলছেন, সেটা তাদের কথাটা এই সময় খুব সম্ভবত খুব মন দিয়ে শুনতে হবে। কারণ হার্ড ইমিউনিটি যে কথাটা সবুর ভাই বলছিলেন, এটা আসলে ইংল্যান্ডে ট্রাই করেছিল প্রাইম মিনিস্টার বরিস জনসন, এন্ড হি ফেইলড। এবং আমি যত হেলথ এক্সপার্টদের সাথে কথা বলেছি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, তাদের সবারই বেশিরভাগেরই কথা যে হার্ড ইমিউনিটি কাজ করে না, বা হার্ড ইমিউনিটির বেশি মানে মোস্ট ভিকটিমটা হচ্ছে আসলে গরিব মানুষরা। আপনি তাদেরকে এক্সপোজ করে দিচ্ছেন। সুতরাং এই থিওরি নিয়ে আমার মনে হয় খুব বেশি আলোচনা করে লাভ নেই। আমি একটা পয়েন্ট খুব জোর দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে সরকারের একার পক্ষে এই ক্রাইসিস সামাল দেওয়া সম্ভব নয়। আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রীর সাথে পুরোপুরি একমত যে এখানটায় যে শুধু সরকার অনেক উদ্যোগ নিয়েছেন এবং সেটা খুবই প্রশংসনীয়। তো এইখান থেকে এই ক্ষেত্রে কিন্তু ব্যক্তি খাত এবং অন্যান্য খাতকে এগিয়ে আসতে হবে। কিন্তু ব্যক্তি খাতে যদি দায়িত্বহীনতার একটা পরিচয় দেয়, তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই গুবলেট হয়ে যেতে পারে, যেটা আমরা এখন দেখছি। সুতরাং আমার কাছে মনে হয় যে এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, ফ্যাক্টরি খোলার অথবা শপিং মল খোলার অথবা আরো কিছু লকডাউন ইজ করার, এটা কি আসলে পরিকল্পিতভাবে হচ্ছে? এটা কি আসলেই একটা সামগ্রিক পরিকল্পনার অধীনে ফেস স্টোর এবং হেলথ এক্সপার্টদের সাথে সেভাবে আলোচনা করে হচ্ছে, নাকি কিছু প্রেশার ক্রিয়েট করছে প্রাইভেট সেক্টর থেকে, তখন মানতে বাধ্য করা হচ্ছে? আমার কাছে মনে হয় প্রাইভেট সেক্টরকে কিন্তু তাদের সেই দায়িত্বের পরিচয় দিতে হবে এবং সেক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে হবে। এবং যে কথাটা ডক্টর সবুর বলছেন, আমি একমত যে সমস্যাটা আমরা 3 মাস যদি একটা প্রপার লকডাউন করে আমরা যদি ক্রাইসিস থেকে বের হয়ে আসতে পারতাম, যদি সেটাকে প্রপারলি আমরা ম্যানেজ করতে না পারি, সেটা কিন্তু 6 মাস 9 মাস পর্যন্ত লেগে যেতে পারে। আচ্ছা, আরেকটা এই কথা আমি বিষয়ে আমরা বলতে একটু চাই, আমি একটু জাস্ট একটু শেষ করতে চাই এই জায়গাটায়। সেটা হচ্ছে যে এই কথাটা কিন্তু বলার কোনো সুযোগ নেই যে আমাদের আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না এরকম একটা বড় ক্রাইসিস। অফকোর্স আমাদের অভিজ্ঞতা ছিল না, কিন্তু আমাদের চোখের সামনে তো অন্য দেশের অভিজ্ঞতা আছে, তারা কিভাবে হ্যান্ডেল করছে। তো সেগুলো কিন্তু আমরা শিখে আমাদের দেশে অবশ্যই একটা সামগ্রিকভাবে এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করতে পারি। ধন্যবাদ। সামাল দিতে পেরেছে কোন দেশ, সেটি মানে মুসলিমের কয়েকটি দেশ ছাড়া বেশিরভাগ বড় বড় দেশগুলো কিন্তু ফেল করেছে এখানে। আচ্ছা, মাননীয় মন্ত্রী, যে কথা প্রশ্নগুলো, উদাহরণ ভিয়েতনাম বাড়ির কাছের উদাহরণ, ভিয়েতনাম আছে, শ্রীলঙ্কা আছে। মাননীয় মন্ত্রী, যদি আপনি এই এখন এই যে একটা কথা ডক্টর রায়হান বললেন, আমি একটা চিন্তায় আছি যে 3টা মাস যদি আমরা সম্পূর্ণভাবে এটাকে লকডাউন বা ক্লোজ করে রেখে দিতে পারতাম, তাহলে উনি এবং ডক্টর সবুর বোধহয় তাই মনে করছেন যে বোধহয় আমরা ঝুঁকিটা কম ছিল। আর আমার মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে, যে এটা বোধহয় এত একটা ইকোনমিকে 16-17 কোটি মানুষের যেখানে প্রায় অর্ধেক দিন আনে দিন খায় আমি, ইন এ সেন্স, সেটাকে আপনি 3 মাস I don't think we could sustain. There would be no way it would collapse completely. এমন collapse থেকে রিকভারির সম্ভাবনা হতো না, এটা বেরিয়ে আসতে পারতাম না। সো দ্যাটস নাম্বার ওয়ান। আমি এটা ভীতির থেকে বলছি। জনাব সবুরকে আমি কথা বলছি যে আমি যে বললাম যে পিকে পৌঁছাই নাই, হ্যাঁ উনি ঠিকই বলছেন যে ইনফেকশনের গ্রাফটা আপওয়ার্ড মুভিং এ আছে। আমি অন্য একটা গ্রাফ নিয়েছিলাম, ডেথ গ্রাফ। প্রথম যে যেভাবে 1 2 3 1 2 3 তারপর 2 4 5 7 9 উঠে, তারপর আবার দেখলাম একটু ফল। আবার আমি লেম্যান, টু ভেরি অনেস্ট, আপনার মতো মেডিকেলও নই, ডক্টর আহারের মতো ওখানেও নেই। আমি একটু দেখেছি যে বোধহয় ডেথ কার্ভটাকে একটু মনে হলো বোধহয় একটু বাইকটা কমেছে, ওই সেন্সে বলছি যে বোধহয় একটু এখানে পিকে বোধহয় আমরা পৌঁছেছি, বাট আই মে বি রং। এবং আমার সেই ঝুঁকির মধ্যে আমরা আছি। আর যেটা আমি একটা কথা বলতে চাই, যেটা আমি বিনয়ের সঙ্গে, আমরা একা আমাদেরকে বিচ্ছিন্নভাবে চিন্তা করলে তো আমাদের হবে না। আমরা হিউম্যান গ্লোবাল সোসাইটিতে আছি। অন্য দেশ আমাদের নেইবার বিশেষ করে যেসব অ্যাক্টিভিটিস করছে, যে ওটার সঙ্গে সিনক্রোনাইজ করে আমাদের কাজটা করতে হবে, সেটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এখানে পলিটিক্যাল অ্যাঙ্গেল মোটেও কিছু নয়, এটা বাস্তবিক একটা অ্যাঙ্গেল, একটা ব্যাপার, এর বাইরে আমাদের কিছু নেই। আর আরেকটা কথা যেটা এখানে যে 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 বলা হলো, যে আমরা এই যে ঝুঁকির মধ্যে আমরা আছি, আমরা কোনো প্রেশার গ্রুপের কাছে আমরা নত হয়েছে কিনা,
এগেন আমি বলি, এটা আমার অভিজ্ঞতা, এই দেশে এতদিন জীবন হয়ে গেল, এই যে প্রায় আপনার একটা ধারণা এখানে যে বোধ হয় বিভিন্ন জায়গায় জিন গ্রুপ, জিন মানে বায়োলজিক্যাল জিন না, আমাদের ধর্মীয় জিন, লুকানো জিনেরা আছে এবং তারা সিন্ডিকেট করে দাম বাড়ায়, দাম কমায়, তারপর লুট করে, চুরি করে, করাপশন করে ইত্যাদি। সিন্ডিকেটের কথা বলছেন আপনি? সিন্ডিকেট ভেরি ফেভারিট ওয়ার্ড। এখন এখানে একটা আসছে যে কোন প্রেসার গ্রুপ বোধহয় দোকান খোলাচ্ছে কিনা, I beg to differ again here. There is a pressure group from মালিক, যেমন শ্রমিক থেকে যেমন প্রেসার গ্রুপ আছে ফর অবভিয়াস রিজনস, তার রুজির প্রশ্ন, মালিক থেকেও আছে, তারও পুঁজির প্রশ্ন, নাথিং রং অ্যাবাউট ইট। এটা তো প্রথমে আগেও বলছি, এইভাবে তো খেলাটা চলছে এখানে, পুঁজিবাদীর খেলা, যে মার্কেট ইকোনমিতে আমরা আছি, দ্যাট ইজ হাউ দিস গেম ইজ প্লেড। সুতরাং এটাকে আমি মন্দ বলবো এবং আমি ভয় পাবো যে এখানে কোনো গ্রুপ লুকিয়ে বসে সরকারকে বাধ্য করছে এইসব কাজ করতে। আই ডোন্ট থিঙ্ক, এটলিস্ট কোন গভর্নমেন্ট ওয়ার্থ ইটস নেম ইন দ্য ওয়ার্ল্ড মনে হয় না এই ধরনের কোন পার্টিকুলার গ্রুপের কাছে ব্যান্ড ডাউন করে। বড় পলিটিক্যাল সেন্সে হতে পারে, বাট ইন ইকোনমিক ম্যাটার্স, দোকান খোলা, দোকান বন্ধ রাখা ইত্যাদি ব্যাপারে বোধ হয় করবেন। আমাদের সরকার করে না, একটু ফুল দায়িত্ব নিয়ে বলতে পারি। দিস কাইন্ড অফ সিন্ডিকেট ইন ফ্যাক্ট ডাজ নট এক্সিস্ট, ইট ইজ নট পসিবল। তাকে এই হলো মোটামুটি এই পর্যায়ের কথাটা। না, যেটি বলা হচ্ছিল যে আসিফ সাহেব, মনে হচ্ছে আমাদের সামনে উদাহরণ আছে তাইওয়ান, তারা কিন্তু সবকিছু সচল রেখে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে এবং হাইজিনিক একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু তারা এটাকে সফল হয়েছে। তারা কিন্তু কোনো কিছু বন্ধ করে নাই, যেটি আপনার ভিয়েতনাম করে নাই, এবং তাইওয়ান তো চীনের খুব কাছাকাছি, একটি উহানের কাছাকাছি একটি দেশ। ভিয়েতনাম কিন্তু লকডাউন করেছে এবং ভিয়েতনাম করেছে, ভিয়েতনাম খুব অ্যাগ্রেসিভ লকডাউন করেছে, শ্রীলঙ্কা কারফিউ দিয়েছে, তাইওয়ান করেনি। সব তাইওয়ানের উদাহরণ রয়েছে। এখন যে সমস্যাটা হচ্ছে, যেটা মাননীয় মন্ত্রী বলছেন, যে এই যে গার্মেন্টস এর মালিকরা, পুঁজির ব্যবসা কথা সবটাই ঠিক আছে, কিন্তু গার্মেন্টস এর মালিকরা যখন তাদের শ্রমিকদের মজুরি দিচ্ছে না, যখন লে অফ করা হচ্ছে শ্রমিকদের, তখন সরকার কোন একটা গার্মেন্টস এর এগেনস্টে কি ব্যবস্থা গ্রহণ করেছে তার উদাহরণ যদি আমরা পেতাম, তাহলে বুঝতাম যে এই সরকার গার্মেন্টস এর ওদের প্রেশারের কাছে নতজানু হচ্ছে না। কিন্তু আমাদের সামনে তো সেই উদাহরণগুলো নেই। আমাদের সামনে উদাহরণ রয়েছে যে সরকারের মন্ত্রী বলেছেন এত তারিখের ভিতর টাকা দিতে হবে, বিজিএমএর নেতারা সেটা ভিতরে টাকা দেয়নি এবং তাদের শ্রমের মূল্য না দেওয়ার জন্য তারা বিক্ষোভ করেছে এবং এই বিক্ষোভের কারণেই কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং কম্প্রোমাইজড হয়েছে এবং যে কারণে ইনফেকশন আরো বেড়ে গেছে। সুতরাং এই যে একটা ফ্রাঙ্কেস্টাইন গ্রুপ আমরা তৈরি করেছি, যার উপর মনে হচ্ছে না যে সরকার তার কাছে জিম্মি, এটাই আমি দুঃখিত শব্দটা ব্যবহার করার জন্য, কিন্তু এটা কিন্তু এখন প্রমাণিত হয়ে গেছে যে সরকার তাদের কাছে জিম্মি। তারা তাদের প্রণোদনাটা বাগিয়ে নিচ্ছেন, তাদের সুবিধাটা বাগিয়ে নিচ্ছেন, শ্রমিকের দিকে একবারও তাকাচ্ছেন না, শ্রমিকের ওয়েজ দিচ্ছেন না, লে অফ করছেন, দিনের পর দিন তারা আইন ভঙ্গ করছেন। এই প্রসঙ্গে একটু মন্ত্রী মহোদয় একটু বলেন এই প্রসঙ্গটা। ইটস ভেরি স্ট্রং স্টেটমেন্ট, হাইলি লোডেড উইথ পলিটিক্স, আমার জন্য ডিফিকাল্ট। আমি শুধু বিনয়ের সঙ্গে বলবো, উনি ডক্টর সবুরি ভেরি সিনিয়র পার্সন, আমরা দেয়ার আর ওয়েজ, অন্য কিছু হতে পারতো, অন্য সিস্টেমে হতে পারতো, কিন্তু অন্য সিস্টেম নয়। যে সিস্টেমে আমরা ডেভেলপ করছি এই মুহূর্তে, উনিও জানেন আমিও জানি, এই সিস্টেমে কিছু গেম প্ল্যান আছে, সেটা ফলো করে আমাদের যেতে হচ্ছে। এই বলি স্যার, আমাদের যে গ্রামীণ অর্থনীতিটা রয়েছে, যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্পগুলো রয়েছে, আমরা কিন্তু এখনো গ্রামীণ অর্থনীতির চাকাকে সচল করার জন্য যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি রয়েছে সেটাকে বন্ধ রেখেছি। কিন্তু আমরা কিন্তু ক্ষুদ্র ঋণ কর্মসূচিটা যদি চালু করে দিতে পারতাম, তাহলে গ্রামীণ অর্থনীতির চাকা কিন্তু সেই ক্ষুদ্র ঋণই কিছুটা ঘোরাতে পারতো। এই ক্ষুদ্র ঋণের যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু বারবার সরকারের কাছে অনুরোধ করছে যে আমাদেরকে অ্যালাউ করেন, আমরা এই গ্রামীণ চাকাটা ঘুরাই। আমরা কিন্তু সেদিকে নজর দিতে দেখছি না। একটি ভালো বিষয়, আমরা এই বিষয় নিয়ে আরেকদিন হয়তো আলোচনা করব। মাননীয় মন্ত্রী হয়তো বিষয়গুলো শুনেছেন। আমাদের আজকের মতো সময় শেষ হয়ে এসছে, আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং মূল্যবান আলোচনা করার জন্য।